আসসালামু আলাইকুম দর্শক। একটা ব্যাপারে একটু আলাপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাহেবের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ কি বিপদে পড়তে যাচ্ছেন? বিপদের দিকে সোহেল তাজের দিকে আসছে সত্যি? সোহেল তাজ কি সত্যি ফেসে যাচ্ছেন? কিসে ভাসছেন? সেটা কি কোনো বিডিআর হত্যা মামলা কি সোহেল তাজ আসলে ফেসে যাচ্ছেন? আমরা একটু সেদিকে কর্ণপাত করি। গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন সোহেল তাজ সম্বন্ধে পুরোপুরি একটা বড় একটা ভিডিও ছেড়েছেন উনি। সাংবাদিক ইলিয়াস হোসেনকে আমরা সবাই জানি, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, এদেরকে আমরা যারা ইউটিউব দেখি মোটামুটি সবাই কম বেশি আমরা জানি, চিনি ওনাদেরকে। ওনারা ইউটিউব জগতে এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই জগতে ওনারা অনেক ফেমাস। আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্যাপারে একটু বলছি। সাংবাদিক ইলিয়াস হোসেন অনেক ডিফিকাল্ট রিপোর্ট গুলো উনি প্রকাশ করেন এবং সারা ফেলে দেন প্রকাশ করে। সেরকম একটা রিপোর্ট হচ্ছে কালকে দিয়েছে রিপোর্টটা, উনি ইউটিউবে আপলোড করেছেন। সেটা হচ্ছে উনি দাবি করছেন যে সোহেল তাজ বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তো সোহেল তাজ এটা নিয়ে উনি কাউন্টার করেছেন। উনি বলেছেন যে আমাকে এমনি জড়িয়ে ফেলতে চাচ্ছেন ইলিয়াস হোসেন, বিদেশে থাকা এক সাংবাদিক, সে বিনা কারণে আমাকে জড়িয়ে ফেলতে চাচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে। আমি কখনোই জড়িত ছিলাম না। এর প্রত্যুত্তরে ইলিয়াস হোসেন বলেছে সাংবাদিক যে আপনি সিলেটে গিয়েছে ফ্লাইটে, সিলেট থেকে যে আপনি লন্ডন গিয়েছেন সেটার কোনো ডকুমেন্ট আপনি দেখাতে পারবেন না। যদি ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে দেখান। তখন সোহেল তাজ সাহেব বলেছেন যে আপনি ইলিয়াস হোসেন সাহেবকে ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন যে আপনি যদি প্রমাণ করতে পারেন আমি নাকে খত দিব। এর প্রত্যুত্তরে আবার সাংবাদিক ইলিয়াস হোসেন বলছেন আমি প্রমাণ করতে পারলে আপনার নাকে খত না, আপনার স্থান হবে জেলখানায়। এরকম একটা ওনাদের মধ্যে একটা ইয়ে চলেছিল। যা হোক, আমরা কোনো মানুষ যদি নির্দোষ হয়ে থাকে, আমরা জানি না ইলিয়াস হোসেন যে দাবিটা করছেন যে সোহেল তাজ জড়িত বিডিআর হত্যাকাণ্ডের সাথে, আদৌ কি জড়িত না সেই ব্যাপারে আমরা কিছুই জানি না। তো যেহেতু একটা কথা উঠেছে, আর সাংবাদিক ইলিয়াস সাহেব কোনো কথা এমনি ফাও এই পর্যন্ত বলেছেন আমার জানা মতে এরকম জানা নেই। উনি ফাও কোনো কথা তেমন একটা বলেন না। উনি যেগুলো বলেন অনেকটা অথেন্টিক সোর্স থেকে উনি ইয়ে করে বলেন। উনি বয়স যদিও কম কিন্তু উনি অনেক বেশি পরিপক্ক একজন সাংবাদিক, তুখোর একজন সাংবাদিক। এবং আমি ওনাকে শুধু সাংবাদিক বলবো না, ওনাকে একজন গোয়েন্দা বাহিনীর মতো ওনার ইয়েটা। উনি মাটি খুঁড়ে সেই আসল সত্যটা বের করার চেষ্টা করেন। এখন আমি বলছি না, আমি জানি না যে সোহেল তাজ সাহেব কি বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত না গড নস, আল্লাহ জানে। তো আমরা চাই না কোনো নির্দোষ লোক বিনা কারণে আর জেল জুলুম খাটুক, বড় কোনো শাস্তি হয়ে যাক। যেহেতু কথা উঠেছে, সাংবাদিক ইলিয়াস সাহেব কথা তুলেছেন, তাহলে এইটা
ওনার কিন্তু গ্রহণযোগ্যতা আছে সাংবাদিক ইলিয়াস সাহেব, যেহেতু উনি কথা তুলেছেন, উনি দাবি করেছেন, এটা সরকারের উচিত একটা সুষ্ঠু একটা তদন্ত, নিরপেক্ষ একটা তদন্ত করা। এই সাংবাদিক ইলিয়াস সাহেব যে অভিযোগটা তুলেছেন সোহেল তাজ সাহেবের বিরুদ্ধে, যে সোহেল তাজ সাহেব বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, সেই ব্যাপারে একটা নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে যেটা করবে, যদি জড়িত হয়ে থাকে তখন আদালতে ঠিক করবে, কি করবে না করবে আদালতের এখতিয়ার হয়ে যাবে। আর যদি জড়িত না হয়ে থাকে তাহলে খালাস পেয়ে যাবে। তো আমরা যেহেতু একটা কথা উঠেছে, তাইলে আমরা সরকারকে আবেদন করবো যে একটা নিরপেক্ষ একটা তদন্ত করুক, এবং তদন্ত করে প্রকৃত সত্যটা বের করুক, জনগণ যেন জানতে পারে। যেহেতু একটা গুরুতর একটা অভিযোগ, বিডিআর হত্যাকাণ্ডে 57 জন আর্মি অফিসার মারা গেছে, মোট 71-72 জন লোক মারা গেছে টোটাল মিলে। এবং এমনও কথা উঠেছে যে ওইখানে 2 কিস্তিতে মানুষ ঢুকেছে, কিলিং মিশন চলে আসছে ইন্ডিয়া থেকে। 2 কিস্তিতে 2 ভাগে মানুষ ঢুকেছে, কেউ খেলোয়াড়ের ভেস ধরে ঢুকেছে, আবার কেউ অন্য একটা ভেস ধরে ঢুকেছে, অসুস্থ রোগীর ভেস ধরে ঢুকেছে। কিন্তু কেউ কেউ বলছে যে তারা হিন্দিতে কথাবার্তা বলেছে, এইসব শুনেছে। যাও, এগুলো ভবিষ্যতের ব্যাপার, আইন আদালতের ব্যাপার। এখন যেহেতু এই কথাটা উঠেছে, এই কথার পরিপ্রেক্ষিতে আমরা চাই, বাংলাদেশের জনগণ চাই একটা নিরপেক্ষ তদন্ত হোক। এবং আমার এই কথাগুলোর সাপেক্ষে কিছু ফুটেজ আমি অ্যাড করেছি, আপনারা পুরো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এক ফেসবুক পোস্ট ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল তাজ ও সাংবাদিক ইলিয়াসের পাল্টাপাল্টি স্ট্যাটাস আসে সামনে। নিজেদের অবস্থান নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন দুজনই। ইলিয়াস দাবি করেছেন, তার একটি পোস্টের পর থেকেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করতে ব্যস্ত হয়ে পড়েছেন। ইলিয়াস হোসেন তার পোস্টে উল্লেখ করেন, সোহেল তাজ একের পর এক ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, সাংবাদিকদের ডেকে বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। এমনকি সোহেল তাজ নিজেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন কেউ যদি তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারে তাহলে তিনি নাকে খত দেবেন। তবে ইলিয়াস আরো এক ধাপ এগিয়ে তাজকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ কোন দেশে ছিলেন তার স্পষ্ট এয়ারপোর্ট এন্ট্রি প্রমাণ হাজির করতে হবে। শুধুমাত্র ঢাকা বিমানবন্দরে ডিপারচার সেল থাকলে তা যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন অ্যারাইভাল সিলই একমাত্র গ্রহণযোগ্য প্রমাণ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ নিয়ে তিনি আরো দাবি করেন, তার কাছে সেই সময়কার অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সোহেল তাজের পথ আপাতত বন্ধ রয়েছে এবং তিনি চাইলে বিমানবন্দরে গিয়ে এ বিষয়ে খোঁজও নিতে পারেন। ফেসবুক পোস্ট এবং বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসাইন একের পর এক পোস্ট দিয়ে সোহেল তাজের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এর জবাবে সোহেল তাজও ফেসবুকে সক্রিয় হয়ে উঠেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। ইলিয়াস হোসাইনের পোস্ট লেখেন, সোহেল তাজকে নিয়ে কালকে আমি একটা পোস্ট দেওয়ার পর থেকে স্যারের গায়ে জ্বর চলে এসেছে। ঘন্টায় ঘন্টায় ফেসবুক পোস্ট, সাংবাদিক থেকে বক্তব্য দেওয়া সহ নানা কিছু করে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন যে তিনি পিলখানার ঘটনার সাথে জড়িত নন। সোহেল তাজ চ্যালেঞ্জ জানিয়েছেন, প্রমাণ করতে পারলে নাকে খত দিবে। কিন্তু স্যার, প্রমাণ করতে পারলে নাকে খত না, সোজা লাল ঘর। আপনাকে বরং চ্যালেঞ্জ দিলাম, আপনি পিলখানার ঘটনার সময় কোন দেশে গিয়েছিলেন সেই দেশের অ্যারাইভাল প্রমাণ দেখান। ঢাকা বিমানবন্দরের ডিপারচার সিল নিলেই প্রমাণ হয় না আপনি বিদেশে গিয়েছিলেন। আপনি কোথায় ছিলেন সেই প্রমাণ এই খাতায় আছে। অতএব স্যার, বেশি উত্তেজিত না হয়ে পাসপোর্ট নিয়ে রেডি হন, শীঘ্রই কমিশনের ডাক পাবেন। আপাতত আপনার দেশের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ, বিমানবন্দরে খোঁজ নিয়ে দেখতে পারেন। জবাবে সোহেল তাজ লিখেছেন, আমার চ্যালেঞ্জ, প্রমাণ করো, না
পারলে নাকে খত দিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেব। তখন এই সকল মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে। আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সাথে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। তিনি আরো বলেন, আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম, আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনরায় তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। এই বিতর্কে সোহেল তাজের বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। ইলিয়াস হোসাইন প্রমাণ চেয়ে সোহেল তাজকে চ্যালেঞ্জ জানিয়েছেন। অন্যদিকে সোহেল তাজ মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। এই বিতর্কের পরিণতি কি হবে তা এখনো অনিশ্চিত, তবে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী, যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। প্রায় 16 বছর আগে সংগঠিত আলোচিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে 1 ঘন্টা 28 মিনিটের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসাইন। বুধবার রাতে শ্বাসরুদ্ধকর 33 ঘন্টা ও পরের 16 বছর শিরোনামে ওই ডকুমেন্টারিটি ইলিয়াস তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন, যা ইতিমধ্যে মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। প্রকাশিত ওই ডকুমেন্টারিতে এই হত্যাকাণ্ডের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সরাসরি জড়িত থাকার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ইলিয়াস। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ইলিয়াসের প্রকাশিত ডকুমেন্টারির একটি ছবি ফেসবুকে পোস্ট করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন সোহেল তাজ। ওই পোস্টে তিনি ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের একটি ছবি শেয়ার করে বলেন, স্বাধীনতা অথবা মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট মন গড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সোহেল তাজ বলেছেন, আমি কোথায় ছিলাম, কেন এবং আমার কি ভূমিকা ছিল আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি। আমার ইন্টারভিউগুলো দেখে নিয়েন, ভাঙ্গা রেকর্ডের মতো বারবার বলতে পারবো না। তিনি আরো বলেন, অনেকেই বলছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি নিরপরাধ হন এবং আপনার বিরুদ্ধে এই রকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মন করা অভিযোগ করা হয়, আপনি কি করতেন? এদিকে সোহেল তাজের এই পোস্টে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস। ওই মন্তব্যে তিনি সোহেল তাজের উদ্দেশ্যে লেখেন, আমি সুস্পষ্টভাবে বলেছি, আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে, তাহলে বুঝবো আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন। ইলিয়াসের এই মন্তব্যে জবাবে আবার পাল্টা মন্তব্য করতে দেখা যায় সোহেল তাজকে। সেখানে তিনি লিখেন, তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে এই কমেন্ট করার জন্য। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি। আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহায়তা করব, তাই তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও, তারপর তারা যা করার করবে। তিনি আরো লিখেন, তুমি তো ভালো করেই জানো ব্যক্তিগত ইনফরমেশন পাবলিকলি শেয়ার করা সমীচীন নয়। তুমি একটু কষ্ট করে আমার ইন্টারভিউগুলো আবার দেখো, আমি কোথায় ছিলাম, কেন গিয়েছিলাম এবং সেখান থেকে কি করার চেষ্টা করেছিলাম জানতে পারবা। তোমার ইনফরমেশন ভুল। আমার মনে হয় তোমাকে কেউ বোকা বানাতে চাচ্ছে। সোহেল তাজ প্রথম থেকে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। তার দাবি এই ঘটনা ঘটার আগে তিনি লন্ডনে ছিলেন, তিনি এসব বিষয়ে কিছুই জানতেন না। প্রসঙ্গত 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন
বিডিআর সদর দপ্তর পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। তৎকালীন বিডিআরদের বিদ্রোহী একটি গ্রুপ বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল। তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। সরকারের সাথে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এই বিদ্রোহের অবসান ঘটে। তার ফেসবুক পেজে দাবি করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার আরেকটি নতুন টিম বাংলাদেশে প্রবেশ করেছেন। এই নতুন টিমটি প্রবেশ করার প্রধানত কারণ হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। এই কমিশন যাতে ঠিকভাবে কাজ করতে না পারে সেই জন্যই তারা আবার বাংলাদেশে প্রবেশ করেছেন। কারণ এই যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে অতীত আপনারা শুনেছেন বা সবাই মোটামুটি এটা পরিষ্কার বাংলাদেশে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং শেখ হাসিনার একান্ত তত্ত্বাবধানে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডটা হয়েছিল, যে 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার সাথে বিডিআরকে একেবারে ধ্বংস করে দেওয়ার যে অপপ্রয়াস বা অপচেষ্টা ভারতীয় গোয়েন্দা সংস্থারা করেছিলেন, তারই প্রেক্ষিতে আবার এই যে টিমটি আবার বাংলাদেশে আসছেন। জুলকারনাইন স্যার ভাই যেটা তার ফেসবুক পেজে বলেছেন, সেই জায়গা থেকে যদি একটু কোট করি, তিনি বলছেন স্বাধীন তদন্ত কমিশন গঠনের পর হতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, ওবায়দুল কাদের সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা কমিশনারদের কার্যক্রম বন্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। যে কোনো মূল্যে এই বিষয়ে পুনঃতদন্ত বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। যে কমিশনটি গঠন হয়েছে তারা যে পুনঃতদন্ত করতে চাচ্ছিলেন সেটাই বন্ধ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। এখানে তারা আরো বলছেন শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল দিক নির্দেশনা প্রদান করেন যাতে বিডিআর বিদ্রোহ তদন্ত বাধাগ্রস্তের বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে মর্মে জানায়। আপনারা জানেন যে এই যে শেখ হাসিনা যে ভার্চুয়াল যে বক্তব্যটি দিয়েছিলেন সেটা আসলে ওই যে সেই ষড়যন্ত্রেরই একটা অংশ বিশেষ। এখানে আরো বলছেন যে বিডিআর বিদ্রোহ পুনঃ তদন্তের বিষয়ে পর্যবেক্ষণ ও তদন্ত বাধাগ্রস্তর বিষয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আগামী 15/1/2005 তারিখ বা তার আগে পরে ভারতীয় একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি রাজেশ খান্না, পাসপোর্ট নাম্বার এত, আরেকজন হচ্ছে সিং রুহেল, পাসপোর্ট নাম্বার এত, ন্যাশনালিটি ভারত, কয়েকজন সদস্য ভিন্ন বসে বাংলাদেশে আগমন করার বিশেষ তথ্য পাওয়া যায়। জুলকারনাইন স্যার ভাই যে স্ট্যাটাসটি দিয়েছেন তার এখানে যে পেপারসটি তিনি সংযুক্ত করেছেন, এটি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার পেপার। এই পেপারসের তথ্য ধরে যদি আমরা বলি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আগের মতো আবার অপকর্ম চালানোর যে অপচেষ্টা সেটা করছেন, কিন্তু সেই অপকর্মে তারা খুব একটা সুবিধা করতে পারছেন না। এখানে এই জুলকারনাইন স্যার ভাইয়ের যে তথ্য তার সাথে যদি আমরা তাসনিম খলিল ভাইয়ের আরেকটি স্ট্যাটাস যদি আমরা একটু সংযুক্ত করি, এখানে অনেক বড় স্ট্যাটাস, আমি ছোট্ট করে একটু বলি। তিনি বলছেন যে এনএসআই ও ডিজিএফ এর পক্ষ হতে র কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। বাংলাদেশের র এর খাবার ও ডিপ খাবার থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন, যা পরবর্তী তাদের হোটেলে অবস্থান করছিলেন হোটেল আমির গুলশান 2 ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মধ্যেই স্পষ্ট হয়। 8 নভেম্বর 2004 দুই কর্মকর্তা ঢাকা ত্যাগ করেন। যদিও তাসনিম খলিল ভাইয়ের যে তথ্য সেটা আগে তারা ত্যাগ করেছেন, কিন্তু এই যে স্যার ভাই যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে নতুন, এবং তারা আবার ঢুকছেন এই যে জানুয়ারিতে যে শেখ হাসিনার বক্তব্য বা অন্যান্য কার্যক্রম। তো যাই হোক, আপনারা অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভিডিও দিয়েছে গতকাল ভিডিওর হত্যাকাণ্ড নিয়ে। সেই জায়গায় অনেক তথ্য অনেক কিছু কিন্তু বের হয়ে আসছে। এটা দেখলে আপনারা অনেক কিছু নিজেরাই অনুধাবন করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র সারা জীবন বাংলাদেশের অভ্যন্তরীণ যে প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা, সেটা বিচারিক কাঠামো, সব জায়গায় কিন্তু যে হস্তক্ষেপ করার যে অপচেষ্টা এটা কিন্তু সবসময় করছেন। এটা
অতীতে করেছেন, ভবিষ্যতেও করবেন। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে সচেষ্ট হতে হবে। বাংলাদেশের যে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর তারা যারা চাকরিরত আছেন তাদেরকেও অন্তত পক্ষে দেশপ্রেমিক হতে হবে। তা না হলে বাংলাদেশের এই ভারতীয় গোয়েন্দা সংস্থাদের যে অযাচিত হস্তক্ষেপ সেটা চলবে। তো আমি আশা করব যে বাংলাদেশে এসে তারা হয়তো আর বর্তমানে বা ভবিষ্যতে খুব ভালো একটা সুবিধাজনক অবস্থানে আর থাকবে না, কারণ তাদের যে ষড়যন্ত্র সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে ধরে ফেলেছেন, সেটা সবাই এখন বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন।